যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, শিশুসহ নিহত 15। কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে চায় পশ্চিমারা, কড়া ভাষায় সতর্ক করল মস্কো। গাজায় শর্তহীন যুদ্ধবিরতি, বন্দি মুক্তি চায় জাতিসংঘ। দুর্ভিক্ষকে মানবসৃষ্ট আখ্যা, নিশ্চুপ যুক্তরাষ্ট্র। দখলদারদের হামলায় নিহত আরও 51 ফিলিস্তিনি। রাষ্ট্রদূত বহিষ্কার কেন্দ্র করে ইরান অস্ট্রেলিয়া উত্তেজনা। আলবানিজ প্রশাসনের সিদ্ধান্তের তীব্র নিন্দা তেহরানের। ইহুদি বিদ্বেষ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার। ভারতে ভোট চুরির মূল হোতা নরেন্দ্র মোদী, বিজেপি ও নির্বাচন কমিশন। অভিযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। বিহার বিধানসভায় প্রতিরোধের হুঁশিয়ারি। এবং মার্কিন শুল্ক আরোপের জেরে ভারতে 3 শহরে পোশাক কারখানা বন্ধ ঘোষণা। রফতানিতে 43% কমার শঙ্কা। পরিস্থিতি সামলাতে ব্যর্থ মোদী সরকার, বলছেন সাবেক কূটনীতিকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শাহসিন। ইউক্রেন যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। পশ্চিমা দেশগুলো বলছে, ইউক্রেনকে দেয়া নিরাপত্তা নিশ্চয়তার মূল লক্ষ্য হবে দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে দেশ রক্ষায় সক্ষম করা। তবে প্রস্তাবে কড়া আপত্তি জানিয়ে রাশিয়া জানিয়েছে, ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন মানেই ন্যাটোর উপস্থিতি, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কূটনৈতিক আলোচনার মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। কিয়েভে রাশিয়ার হামলায় 4 শিশুসহ অন্তত 15 জন নিহত হয়েছেন। ইউক্রেনের পল্টোভা, সুমি ও চেরনিহিভ অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে 1 লাখেরও বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। এছাড়া খার্কিভে একটি স্কুল ও খেরসনে একটি বহুতল আবাসিক ভবনেও আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করেছে, এক রাতের হামলায় ছোড়া 95টি ড্রোনের মধ্যে 74টি ভূপাতিত করেছে তারা। হামলার শিকার হয়েছে রাশিয়াও। ইউক্রেনীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাতে রাশিয়ার রিয়াজান শহরের কাছে একটি তেল পাইপলাইনে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এই পাইপলাইন দিয়ে মস্কো ও রুশ সেনাদের জ্বালানি সরবরাহ হতো। বিস্ফোরণের পর তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। এদিকে বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দোনেস্ক অঞ্চলের একটি গ্রাম তারা দখল করেছে। পাল্টাপাল্টি এমন হামলার মধ্যেও যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। জার্মান চ্যান্সেলর বলেছেন, ইউক্রেনকে যে নিরাপত্তা নিশ্চয়তা দেয়া হবে তার মূল উদ্দেশ্য হবে দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে দেশ রক্ষায় সক্ষম করা। তার দাবি, এ নিশ্চয়তা ইউক্রেনের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর জন্য জরুরি। তবে পশ্চিমাদের নিরাপত্তা নিশ্চয়তার বিষয় নিয়ে কড়া আপত্তি জানিয়েছে রাশিয়া। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউরোপের প্রস্তাবিত শান্তিরক্ষী বা নিরাপত্তা বাহিনী ইউক্রেনে মোতায়েনের প্রশ্নই আসে না, কারণ সেটি দেশটিতে ন্যাটোর উপস্থিতির শামিল হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, চলতি সপ্তাহেই নিউ ইয়র্কে তিনি ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দ্রুতই শান্তি চুক্তির একটি কাঠামো দাঁড় করানোর আশা করছে ওয়াশিংটন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনকেই। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতি, বন্দীদের মুক্তি এবং মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে এ বিষয়ে নিশ্চুপ ছিল যুক্তরাষ্ট্র। বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি 14টি সদস্য রাষ্ট্র গাজায় চলমান দুর্ভিক্ষকে মানবসৃষ্ট সংকট হিসেবে আখ্যা দিয়েছে। তাদের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস। এদিকে দখলদার বাহিনীর হামলায় উপত্যকায় একদিনে আরও 51 জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক আহ্বান তোয়াক্কা না করেই গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। গেল একদিনে দখলদারদের হামলায় প্রাণ গেছে অর্ধ শতাধিক ফিলিস্তিনির, যাদের মধ্যে কয়েকজন অপেক্ষায় ছিলেন ত্রাণের লাইনে। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজায় ক্ষুধাজনিত মৃত্যু বেড়ে দাঁড়ালো 313-তে, যার 119টি শিশু। এই দুর্ভিক্ষের মধ্যেও গাজা সিটি দখলের জন্য ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন রাখা হয়েছে। ইসরায়েলের দাবি, জাবালিয়া এলাকায় হামাসের টানেল ধ্বংস ও এলাকার নিয়ন্ত্রণ বাড়াতে সামরিক অভিযান জোরদার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্ত এলাকায় ধোঁয়া ও বিস্ফোরণের আওয়াজ গাজা শহর জুড়ে শোনা গেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক বসে। যুক্তরাষ্ট্র ছাড়া বাকি 14টি সদস্য রাষ্ট্র গাজায় চলমান দুর্ভিক্ষকে মানব সৃষ্ট সংকট হিসেবে আখ্যা দিয়েছে। তারা বিশেষভাবে শিশুদের মধ্যে মারাত্মক পুষ্টিহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতি, বন্দীদের মুক্তি এবং মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে। ইসরায়েলকে সব সহায়তা অবরোধ অবিলম্বে তুলে নেয়ার কথা বলেছে তারা। নিরাপত্তা পরিষদের বাকি সদস্যরা গাজায় দুর্ভিক্ষকে মানব সৃষ্ট সংকট হিসেবে আখ্যা দিলেও এ বিষয়ে কিছু বলেনি মার্কিন প্রতিনিধি। এদিন যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সদস্য রাষ্ট্রের যৌথ বিবৃতিতে ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণ বন্ধের আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজার দুর্ভিক্ষকে মানব সৃষ্ট সংকট আখ্যা দেয়াকে স্বাগত জানিয়েছে হামাস। একই সঙ্গে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে যুক্তরাষ্ট্রের নিশ্চুপ থাকার প্রতি নিন্দা জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, উপত্যকায় চলমান মানবতা বিরোধী অপরাধ ও দুর্ভিক্ষের জন্য ওয়াশিংটনও সমানভাবে দায়ী। ইসরায়েল যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক ও গাজা ইস্যুতে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গিদিয়ন বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বা স্বীকৃতির বিষয়ে কোনো পরিকল্পনা নেই তেল আবিবের। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গাজায় সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতার প্রতি আক্রমণ হিসেবে এই হামলার সমালোচনা করেছেন এবং গাজায় সহায়তা প্রবেশ ও সামরিক দখল বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। রাষ্ট্রদূত বহিষ্কার ও দূতাবাসের কার্যক্রম বন্ধে অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইহুদি বিদ্বেষ কর্মকাণ্ডে ইরানের সম্পৃক্ততা আছে ক্যানবেরার এমন অভিযোগ অস্বীকার করেছে তেহরান। এই পদক্ষেপকে অন্যায্য ও কূটনৈতিক প্রথার পরিপন্থী আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর জেরে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ তদন্ত শেষে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। অ্যালবানিজ প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। সিডনি ও মেলবোর্নে ইহুদি উপাসনালয়ে অগ্নিসংযোগের অভিযোগ তুলে সম্প্রতি ইরানের রাষ্ট্রদূত আহমদ সাদিকিকে বহিষ্কারের ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। 7 দিনের মধ্যে রাষ্ট্রদূত ও 3 কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এ সিদ্ধান্তের পর বুধবার প্রথমবার গণমাধ্যমের সামনে দেখা গেছে আহমদ সাদিকিকে। ক্যানবেরায় ইরানি দূতাবাস ছাড়ার সময় অস্ট্রেলীয়দের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি। এদিকে অস্ট্রেলিয়া সরকারের এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইহুদি বিদ্বেষ কর্মকাণ্ডে ইরানের সম্পৃক্ততার এমন অভিযোগ অস্বীকার করেছে তেহরান। রাষ্ট্রদূত বহিষ্কারের সিদ্ধান্তকে অন্যায্য ও কূটনৈতিক প্রথার পরিপন্থী আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ইহুদি বিদ্বেষ পশ্চিমা ও ইউরোপীয়দের রাজনৈতিক হাতিয়ার, যা বহু বছর ধরে ব্যবহার করে আসছে। এভাবে পশ্চিমারা ফিলিস্তিন দখল, জাতিবিদ্বেষ ও গণহত্যা থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে দুর্বল নেতা হিসেবে আখ্যা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, দীর্ঘ তদন্ত শেষে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ইরান স্পষ্টভাবেই সীমা অতিক্রম করেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আলবানিজ প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। এই টানাপোড়েনে 5 দশকেরও বেশি সময় ধরে চলা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত ভেঙে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে অস্ট্রেলিয়া ইরান উত্তেজনা নতুন নয়। দেশ দুটি বারবার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। 60-এর দশকে ইউরেনিয়াম বাণিজ্য, শীতল যুদ্ধ, ইসলামী বিপ্লব, ইরান ইরাক যুদ্ধ, পরমাণু কর্মসূচি ও বন্দি কূটনীতির নানা ধাপ অতিক্রম করেছে। 2015 সালের পরমাণু চুক্তিতে উষ্ণতা ফিরলেও ট্রাম্প প্রশাসনের প্রত্যাহারে আবারও ভেঙে পড়ে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশন একজোট হয়ে ভোট চুরি করছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার বিহারে এক সমাবেশে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। বিহারের বিধানসভা নির্বাচনকে বিজেপিকে ভোট চুরি করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী। এদিন ভারতের প্রধানমন্ত্রীকে নিশানা করে কংগ্রেস নেতা আরও বলেন, মোদীর জনপ্রিয়তা গড়ে উঠেছে তথাকথিত কিছু বন্ধু ও গণমাধ্যমের সহায়তায়। বিহারে কংগ্রেসের ভোটার অধিকার যাত্রা মিডিয়ায় প্রচার পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এদিনও মোটরসাইকেল র্যালিতে অংশ নেন রাহুল গান্ধী।
মার্কিন শুল্ক আরোপের জেরে উৎপাদন বন্ধ করে দিয়েছে ভারতের বড় 3টি শহরের টেক্সটাইল ও পোশাক কারখানা। রপ্তানিকারকরা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলো অর্ডার বাতিল করছে, তাই উৎপাদন অব্যাহত রাখতে সরকারের সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানগুলো। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘটনা নরেন্দ্র মোদী সরকার যথাযথভাবে সামলাতে ব্যর্থ হয়েছেন বলে মনে করছেন ভারতের সাবেক শীর্ষ কূটনীতিকরা। যুক্তরাষ্ট্র ভারতীয় টেক্সটাইল পণ্যের সবচেয়ে বড় বাজার। দেশটিতে বছরে $10 বিলিয়ন বেশি মূল্যের পণ্য রপ্তানি করে নয়াদিল্লি। সম্প্রতি যুক্তরাষ্ট্র 50% শুল্ক আরোপ করায় এশিয়ার মধ্যে ভারত এখন সবচেয়ে বেশি শুল্কের বোঝা বহন করছে। এর জেরে দেশটির বড় 3 শহরের টেক্সটাইল ও পোশাক কারখানাগুলো ইতোমধ্যে উৎপাদন বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতীয় রপ্তানিকারকদের সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস জানিয়েছে অতিরিক্ত শুল্ক আরোপের কারণে তিরুপুর, নয়ডা ও সুরাটের টেক্সটাইল ও পোশাক কারখানাগুলো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে, কারণ খরচ বেড়ে যাওয়ায় প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় অবিলম্বে সরকারের সহায়তা চেয়েছে কারখানাগুলো। এদিকে ভারত সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বস্ত্র ও পোশাক রপ্তানিকারকরা আরও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বড় ক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট এবং গ্যাপ অর্ডার বাতিল করেছে, কারণ তারা অতিরিক্ত খরচ ক্রেতাদের উপর চাপাতে চান না, তাই পণ্যের দাম কমাতে বলেছেন। ভারতের গণমাধ্যম দ্য ওয়ার্ল্ড জানিয়েছে নতুন শুল্ক কাঠামোয় বোনা ও নিট পোশাক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি অন্য টেক্সটাইল খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন 2025-26 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানির মূল্য আগের বছরের তুলনায় 40 থেকে 45% কমে যেতে পারে। এজন্য নরেন্দ্র মোদী সরকারকে দোষারোপ করছেন ভারতের সাবেক কূটনীতিকরা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে বিষয়টি যথাযথভাবে সামলাতে ব্যর্থ হয়েছেন বলে মনে করছেন তারা। সাবেক পররাষ্ট্র সচিব বিবেক কাটজু বলেছেন, এ বিষয়ে ভারতের জনগণের কাছে মোদী সরকারের জবাবদিহি করা উচিত। শেখ সাদি মারজান, সময় সংবাদ। নির্বাচন সামনে রেখে প্রচারণার লক্ষ্যে এবার সরাসরি মাঠে নেমেছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। দেশটির গুরুত্বপূর্ণ 3টি অঞ্চলে সফরে গিয়ে ভোটারদের ভোট দিতে উৎসাহিত করেন তিনি। এদিকে জান্তা ঘোষিত নির্বাচন প্রত্যাখ্যানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার, আর নির্বাচনকে স্বৈরশাসন দীর্ঘায়িত করার হাতিয়ার হিসেবে উল্লেখ করেছে বিদ্রোহী সংগঠন করেন ন্যাশনাল ইউনিয়ন। যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই বেহাত হয়ে যাওয়া ভূখণ্ড পুনর্দখলে মরিয়া মিয়ানমারের জান্তা বাহিনী। চলতি সপ্তাহে শান অঙ্গরাজ্যের ইয়াদানা থেঙ্গি খনি পুনর্দখলের দাবি করেছে তারা। খনিটি সীসা, রূপা ও দস্তার জন্য পরিচিত। এটি টিএনএল এর নিয়ন্ত্রণে ছিল। পাল্টা অভিযানে কিওয়াক্সিম ফ্রন্টে জান্তার অগ্রযাত্রা আটকে দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। শুধু ভূখণ্ড দখল করে ক্ষান্ত হচ্ছে না সামরিক জান্তা। দেশটির মান্দান অঞ্চলে 1 সপ্তাহের বেশি সময় ধরে পণ্য পরিবহন অবরোধ করে রেখেছে তারা। এতে স্থানীয়দের খাদ্য ও নিত্যপণ্যের ঘাটতি দেখা দিয়েছে। পাশাপাশি নষ্ট হয়ে যাচ্ছে বিপুল পরিমাণ কৃষিপণ্য, বেড়েছে বিদ্যুৎ সংকটও। এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় সরাসরি মাঠে নেমেছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। সম্প্রতি দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, বাগো ও মাকওয়ে অঞ্চলের বিভিন্ন শহরে গিয়ে ভোটারদের ভোট দিতে উৎসাহিত করেছেন তিনি। এ অবস্থায় নির্বাচনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে দেশটির অন্যতম প্রভাবশালী বিদ্রোহী সংগঠন কারেন্ট ন্যাশনাল ইউনিয়ন। এক বিবৃতিতে তারা জানায়, এই নির্বাচন সংকট সমাধান নয়, বরং জান্তার স্বৈরশাসন দীর্ঘায়িত করবে। ভোটে অংশ নেয়া রাজনৈতিক দল বা ব্যক্তি ইতিহাসের চোখে স্বৈরশাসনের সহযোগী হিসেবে চিহ্নিত হবে। আসন্ন নির্বাচন প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার। এক বিবৃতিতে তারা জানায়, এটি ভুয়া নির্বাচন, যার লক্ষ্য ক্ষমতা আঁকড়ে ধরা আর যুদ্ধাপরাধীদের রক্ষা করা। মিয়ানমারের ভবিষ্যৎ জনগণের দ্বারা পরিচালিত অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। এ অবস্থায় জালিয়াতিপূর্ণ নির্বাচন প্রত্যাখ্যান করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছে এনইউজি। মৌসুমী সাথী, সময় সংবাদ। প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নে সচিবালয়ে বৈঠক শেষে কথা বলছেন উপদেষ্টা ফজল কবির খান। সরাসরি যাচ্ছে সেখানে। তারা ছাত্র কিংবা তাদের ইয়েকে বোঝাবেন, সদ্য পাস করা ইয়েকে, এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃত্ব ওনারা যে আছেন ওনারা যে ওনাদেরকে
বোঝাবেন যে এখন তো আন্দোলন করছেন, তো এটা হয়ে গেছে, যে আপনারা তো এই যে সরকার তো এটাকে সিরিয়াসলি নিছে, 4 জন উপদেষ্টাকে দিয়ে এবং অন্যান্য ওদের সেক্টরের নেতৃত্ব দিয়ে করছেন, আমরা তো দেখছি, তো এখন তো আন্দোলন করে কোনো লাভ নেই। বুঝতে পারছেন? গতকাল আপনারা আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সেই আহ্বান তারা মানেনি। আজকে আপনারা যে না আহ্বান ওনারা মানেননি, কথা ঠিক না। আহ্বান ওনারা মেনেছেন, কারণ ওনারা তো শাহবাগে ছিলেন, শাহবাগ থেকে ওনারা ইয়েতে গেছেন, তো ওই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা এই ধন্যবাদ জানাই এবং আমরা যেটা সবাইকে বলবো যে এই পরিস্থিতিটা আর যাতে না হয়। আমরা তো এটা দেখতেছি, কারণ আমাদের তো একটা সময় দিতে হবে। আমি তো বলে দিতে পারবো না যে আমি এই দাবিটা মেনে নিলাম, কারণ এখানে কি এই জিনিসটা হচ্ছে যে আপনি যেই একটা দাবি গ্রহণ করলে একদল খুশি হবে, আরেকটা দাবি গ্রহণ করলে আরেক দল খুশি হবে। তো আমাদের তো একটা বিবেচনা আনতে হবে, তো যে কিভাবে এই জিনিসটাকে আমরা তো একটা সেতু করতে হবে, একটা ব্রিজ করতে হবে। এখানে তো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, একদিকে 3 দফা আছে, একদিকে 7 দফা আছে। তো আমাদের কাজ হচ্ছে একটা সেতু নির্মাণ করা, যাতে দুই পক্ষ এক জায়গায় আসতে পারে, এমন একটা সমাধান করতে পারি যেটা মানে উভয়েরই ইয়ের জন্য বেনিফিশিয়াল হবে। আজকে থেকে শুরু করে দিতে হবে। প্রথম মিটিংটা হবে আগামী সপ্তাহের রোববারে, প্রথম ওয়ার্কিং ডে। না ওয়ার্কিং গ্রুপের সভা। কিন্তু আবারও বলছি যে যদি ওরা যখনই মনে করবে যে আমাদের সাথে কথা বলার দরকার, আমাদের ডোর ওপেন, উই আর ওপেন। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। ভারতের জম্মু কাশ্মীরে প্রবল বর্ষণ ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 41 জনে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, রেল ও শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। টাইফুন কাজিকির আঘাতে ভিয়েতনামে মারা গেছেন 7 জন। চীনের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতের জম্মু কাশ্মীরে আকস্মিক বন্যা ও ভূমিধসে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানির স্রোতে ঘরবাড়ি, দোকান ও সেতু ভেসে গেছে। বাড়ছে হতাহতের সংখ্যা। অনেকে প্রাণে বাঁচলেও সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। এদিকে ভারত বাঁধ ছেড়ে দেওয়ায় অতিরিক্ত পানিতে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল তলিয়ে গেছে। পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে লোকালয়। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। সুথলেজ, রাভি ও চেনাব নদীর পানিতে ডুবে গেছে গ্রামগঞ্জ। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি ও অবকাঠামো। প্রাদেশিক সরকারের হিসেবে 35,000-এরও বেশি গবাদি পশু ও 1.5 লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীরা মিলিতভাবে ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। ভারতের সীমান্তের কাছে অবস্থিত শিখদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত কর্তারপুর মন্দির বন্যার পানিতে তলিয়ে গেছে। পানির চাপ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তান কর্তৃপক্ষ একটি তীর রক্ষা বাঁধ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় টাইফুন কাজিকি ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। থাইল্যান্ডে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। দেশটির 8টি প্রদেশে বন্যায় প্রায় 180টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিয়েতনামে প্রাণহানির পাশাপাশি বহু ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে। হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। চীনের বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্কুলের গির্জায় বন্দুক হামলা, 2 শিশু নিহত, আহত 17। হামলাকারীর মরদেহ উদ্ধার। সরকারি অফিসে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের। মহারাষ্ট্রের পালঘরে ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। চলছে উদ্ধার কার্যক্রম। আহত 9 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ধসে যাওয়া ভবনটির নির্মাতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টা সহ অবহেলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 2011-12 সালে নির্মিত ভবনটি বুধবার গভীর রাতে ধসে পড়ে। উদ্ধার কাজে যুক্ত হয়েছে স্থানীয় দমকল বাহিনী ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার 2টি দল। মিনেসোটা অঙ্গরাজ্যে একটি স্কুলের গির্জায় ভয়াবহ বন্দুক হামলায় 2 শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 17 জন। পরে ঘটনাস্থল থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়। হামলার কারণ জানতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভয়াবহ এই বন্দুক হামলায় ঘটনায় গভীর শোক জানিয়ে সব সরকারি ভবনের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া এই ঘটনায় শোক জানিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালস ও মিনিয়াপলিসের মেয়র জেকব ফ্রে। আন্তর্জাতিক সময়। চীনের ভিক্টরি প্যারেডে
উপস্থিত থাকতে পারেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী জানান ২৬ জন রাষ্ট্র ও সরকার প্রধান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর আগে বিভিন্ন গণমাধ্যম জানায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যোগ দেবেন আয়োজনে। আগামী ৩ সেপ্টেম্বর তৃতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের ৮০ বছর পূর্তি উৎসব উদযাপন করবে চীন। বিশ্ব নেতাদের সামনে সামরিক প্যারেডে নিজেদের শক্তি প্রদর্শন করবে চীনা সেনারা। ৪৫টি ইউনিটের সামরিক সদস্যরা তিয়ান আনমেন স্কোয়ারে পদযাত্রা করবেন। বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। নির্বাচনী প্রচারণার সময় তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মেরেছে আন্দোলনকারীরা। বুয়েনোস আইরেসে বুধবার নির্বাচনী প্রচারণে অংশ নেন প্রেসিডেন্ট জাভিয়ের। সমর্থকদের ভিড়ের মাঝে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় বিক্ষোভকারীরা বোতল ও পাথর ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দ্রুত তার গাড়ির সামনের দিকে এগিয়ে নেন নিরাপত্তা কর্মীরা। তার মুখপাত্র জানান, এ ঘটনায় কেউ আহত হননি। তবে প্রচারণার মাঝে এই ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। সময় মেক্সিকোর আইনসভার উচ্চকক্ষ সিনেট অধিবেশনে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার বিরোধী দলীয় এক নেতা ও সিনেট সভাপতির মধ্যে এই হাতাহাতি হয়। জাতীয় সঙ্গীত চলাকালে বিরোধী দল ইনস্টিটিউশনাল রেভলিউশনারি পার্টির প্রধান আলেহান্দ্রো আলিতো ক্ষমতাসীন মোরেনা পার্টির সিনেট সভাপতি জেরার্দো ফার্নান্দেসের দিকে তেড়ে আসেন। নোরোনা পরে সংবাদ সম্মেলনে জানান, মেক্সিকোতে বিদেশি সেনাদের উপস্থিতি নিয়ে বিতর্কের পর এ সংঘাত শুরু হয়। এ ঘটনায় অন্য একে অপরকে দোষারোপ করেন তারা। ফার্নান্দেস জানান, আগামী শুক্রবার জরুরি অধিবেশন ডাকা হবে এবং মোরোনা সহ ৩ জন প্রি নেতাকে নিষিদ্ধ করার প্রস্তাব দেয়া হবে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ইউক্রেনের ব্যাপক হামলা রাশিয়ার, শিশুসহ নিহত ১৫। কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে চায় পশ্চিমারা, কড়া ভাষায় সতর্ক করল মস্কো। গাজায় শর্তহীন যুদ্ধবিরতি, বন্দি মুক্তি চায় জাতিসংঘ, দুর্ভিক্ষকে মানব সৃষ্টি আখ্যা। নিশ্চুপ যুক্তরাষ্ট্র, দখলদারদের হামলায় নিহত আরও ৫১ ফিলিস্তিনি। এবং ভারতে ভোট চুরির মূল হোতা নরেন্দ্র মোদী, বিজেপি ও নির্বাচন কমিশন। অভিযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। বিহার বিধানসভায় প্রতিরোধের হুঁশিয়ারি। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।